পায়ে নোনা ধরা স্যাঁতস্যাঁতে দেয়াল কিংবা বাড়ির আশেপাশের কর্দমাক্ত নর্দমায় মিথ বলে ঝুম বৃষ্টি এলে ব্যাঙ নাকি সেই ছাতার নিচে তার মাথা লুকিয়ে রাখে। তবে খোঁজের মাথায় সেই ব্যাঙের ছাতার জন্ম বৃত্তান্ত দেখানোর ভূত চাপেনি। ভূত চেপেছে শহর নগর বন্দর আর তার অন্ধ অলি গলিতে ব্যাঙের ছাতার মতোই গজিয়ে ওঠা এয়ার কন্ডিশন কসাইখানা অর্থাৎ বেসরকারি হাসপাতালের অপচিকিৎসা দেখানোর ভূত। মাথার ভূত পায়ে নামাতে হাতুড়ে ডাক্তারের হাতুড় থেকে শুরু করে ভুয়া ডাক্তার আর দালালদের দালান ঘর একে একে সব দেখাবে খোঁজ। তাহলে কথার লাগাম টেনে এবার খোঁজাখুঁজিতে মন দেয়া যাক। সুখবর দিয়ে শুরু করি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশ্বের সবচেয়ে সফল দেশের নাম বাংলাদেশ। এছাড়া মাতৃ ও শিশু মৃত্যুর হারের দিক থেকেও পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় ভালো অবস্থানে আমরা। এবার কুখবরের পালা। গুগল বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 70,000 মানুষ ভুল কিংবা অপচিকিৎসায় মারা যাচ্ছে, যাদের মধ্যে রাজধানীতে মৃত্যুর সংখ্যা 1025 আর রাজধানীর বাইরে 45,000। পরিসংখ্যানের পরিমিতি শেষে এই 70,000 মানুষের মৃত্যুর জন্য কে বা কারা দায়ী, এবার তাদের খোঁজে মাঠে নামার পালা। সরকারি হাসপাতালগুলোতে মগের রাজত্ব চলছে, সে কথা প্রবাদের মতোই সত্য হয়ে গেছে। তাই এবার বেসরকারি হাসপাতালে দুর্নীতির পাতালে নামার চেষ্টা। লোকেশন মিরপুর রোড পঙ্গু হাসপাতালের সামনে। চোখ মেললেই দেখা মিলবে পঙ্গু, বক্ষব্যাধি, হৃদরোগ ইনস্টিটিউটের দিকে মুখ তুলে তাকিয়ে আছে বেশ কিছু বেসরকারি হাসপাতাল। শোনা যায় এইখানে নাকি চিকিৎসার নামে চলে অপচিকিৎসা। শোনা কথার সত্যতা অনুসন্ধানে ছদ্মবেশে ঢুকে পড়া মোটামুটি নামী এক হাসপাতালে। গোপন ক্যামেরায় চোখ রেখে যান্ত্রিক সিঁড়ি বেয়ে ওপরে ওঠা, তারপর ধীরে ধীরে দরজার ফাঁক গলিয়ে ঢুকে পড়া হাসপাতালের এমডির চেম্বারে। ছদ্মবেশের সুবাদে তার সাথে কিঞ্চিত আলাপ সালাপ। এক ফাঁকে একজন রোগীর আত্মীয় এসে হাজির সেই চেম্বারে। আমাদের সামনে সেই লোকটি কি বলে ফেলে না ফেলে সেই শঙ্কায় মালিক কিছুটা বিব্রত। তাকে সহজ করার জন্য প্রতিষ্ঠানটি ঘুরে দেখার অনুরোধ জানানো হয়। রাজি না হয়ে উপায় না থাকায় তার নিজের তদারকিতেই ঘুরে দেখান তিনি। এই ফাঁকে খোঁজের গোপন ক্যামেরায় তার রুমের সামনে দাঁড়িয়ে থাকা একজন রোগীর স্বজনের সাথে আলাপের চেষ্টা করা। এরপর তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে হাসপাতাল কাম ডায়াগনস্টিক সেন্টারটির নিচে এসে আবারও সেই রোগীর আত্মীয়ের সাথে দেখা। সদ্য অস্ত্রোপচার শেষে রোগী নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। একসময় কথা হয় তার সাথে। প্রায় 1.5-2 ঘন্টা ফালাইতেছে, কোনো একটা লোক আইসনি। তারপরে আমার ভাই ওনাদের সাথে কথা বলছে, ওনাদের এখানে আমার অনেক কথা বলার থাকলেও হাসপাতালটির মালিকের সামনে তেমন কিছু বলে উঠতে পারলেন না তিনি। কোন একটা মাধ্যমে তো অবশ্যই আসছে। তবে তার কথা সূত্র ধরে খোঁজের মাইক্রোফোন যখন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সামনে ধরা হলো, তখন গড় গড় করে বেরিয়ে এলো নিডেড সত্যগুলো। সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল নিলে আর কিছু একটা বেনিফিট দেয়, কেমন পাওয়া যায় এতে জানতে মনে করেন যে প্রত্যেক দিন যদি আইসিইউ থেকে একটা রোগী করে পার ডে মনে হয় 2,000 টাকা করে দেয়। এবার হাসপাতালটির একজন মালিকের মুখোমুখি খোঁজ। আনুষ্ঠানিক সাক্ষাৎকারে সন্তুষ্ট হবার মতো তেমন কিছুই মিলল না। যতগুলো হসপিটাল আছে সবগুলোতে আমরা রেসিডেন্সিয়ালের মধ্যে আছে। কত ধরবেন আপনি? পারবেন আপনি কিছু করতে? কিছু করতে পারবেন। এরা একদিনে যা কামায় আমরা 6 মাসও সেটা দেখি না, 6 মাস। তবে ক্যামেরা বন্ধ হয়েছে এই ভরসা পাবার পর বেরিয়ে এলো রোমহর্ষক অনেক ক্লু। এখানে হসপিটাল গেলে ভালো একজন ডাক্তার বসে না, বসলে কি কর সাংবাদিকেরা কর, মানুষে কর উনি রুগী কি করে এনেছে, রুগীরে প্রতারিত করে এনেছে, উনি আর এখানে বসে না। উনি ডানমন্ডি বসে, মিরপুরে বসে, ওইখানে আর সাংবাদিকতা না, আর ওইখানে কোনো প্রতারিত হয় না। তার কাছ থেকেই কলেজ রোডের আরো বেশ কিছু হাসপাতালের পেটের খবর পেল খোঁজ। এয়ার কন্ডিশন কসাইখানাগুলোর ব্যবসায়িক সাফল্য এনে দেওয়ার মূল কারিগরদের ডাকনাম দালাল। রোগীদের অসহায়ত্ব আর অসুস্থতাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই বিদ্যায় তারা পিএইচডি, আর তাদের আয় রোজগারের অঙ্কটাও বেশ মোটাসোটা। দালাল শ্রেণী ঠিক মাছির মতো, তাদের মাথার চারদিকে চোখ।
আমাদের ফাঁদে পা দিল একজন। আলাপ জমিয়ে নেওয়ার জন্য নিজেরাই রোগীর আত্মীয় বনে গেলাম। তারপর সে পটিয়ে আমাদের তার কমিশন গন্তব্যে নেওয়ার চেষ্টা করতে শুরু করলো। তার দেখানো গন্তব্যে যাবার আগে আপনাদের জন্য একটি পরিসংখ্যান তুলে ধরছি। পঙ্গু হাসপাতালে মোট 6টি ভাগে ভাগ হয়ে দালালি ব্যবসা করছে একটি চক্র, যেখানে ডে শিফটে 2টি আর নাইট শিফটে 2টি টিম কাজ করছে। এছাড়া 2টি মহিলা টিমও আছে এই চক্রের। পুরুষ দলের নেতার নাম বেলাল। তার দলে মোহর, কাঞ্চন, মিজান, হোসেন, কামাল, আজিউল্লাহ এবং জাকির মিলিয়ে আরো 7 জন সাগরেদ আছে। মহিলা দলের নেত্রীর নাম হাজেরা। তার অধীনেও আছে আরো জনা 7। একে একে তাদের নাম হলো মাকসুদা, রত্নার মা, লাবণীর মা, ফাতেমা, মানিকের মা, মর্জিনা, সুন্দরী। তারা কিভাবে সাধারণ মানুষকে প্রতারিত করে এবার তার কিছু উদাহরণ তুলে ধরি। প্রশ্ন হলো, তারা কোন কোন হাসপাতালে নিয়ে যায় রোগীদের? সহজ উত্তর, নামি দামি হাসপাতালে তো আর দালাল লাগে না। তারা নিয়ে যায় নাম সর্বস্ব কিংবা অনুমোদনহীন হাসপাতালগুলোতে। এবার এমনই এক হাসপাতালে নিয়ে যাব আপনাদের। রাজপুত্রের নামে নাম দেখে ভরকে যাবেন না, এর শুধু নামই আছে, কোনো কাম নেই। প্রথম কয়েক মিনিট হাসপাতালটি চষে বেড়ালো খোঁজের ক্যামেরা। মিলল অনেক অসঙ্গতি, যেমন যেনতেন মানের একটি ওয়ার্ডে সদ্য অপারেশন করা রোগীদের শুয়ে রাখা হয়েছে। পঙ্গুতে ছিলাম, পঙ্গুতে এই পার্টি লাগাই দিছিল, পরে কিছু হয়নি, পরে আবার রিং লাগাইছে, আড্ডি কেটে ফেলাই দিয়েছে। পরিদর্শনের সময় পেরিয়ে গেলেও ডাক্তারের দেখা নেই। চোখের দেখার সপক্ষে অনেকগুলো প্রমাণ মিলল ভুক্তভোগীদের কথায়। অপারেশন করেছে, পাইয়ে গেছে, এখন যন্ত্রণা করে, এখন মরা ছাড়া আবার কোনো পথ নাই। এবার অভিযোগের ঝুলি নিয়ে হাসপাতালটির পরিচালকের মুখোমুখি খোঁজ। এখন আপনার কোন ডাক্তার আছে ডিউটিতে? ডিউটি ডাক্তার আছে কে? একটা মাসুম স্যার, এখন করিনি। এই যে আপনাদের লাইটিং থেকে বাইরে গেছে আর কি। এরপর ডাক্তার আছেন কিনা জানতে চাওয়া হলে কি উত্তর মিলল সেটা নিজ কানে শুনুন। মাসুম সাহেব, হ্যাঁ আপনি তো ডিউটিতে গেলেন কেন? কোথায় আপনি? আপনাদেরকে দিয়ে গেছে, এদিকে আশেপাশে আছে। এবার ডাক্তারের সন্ধানে শাহজালালের এঘর ওঘর খোঁজাখুঁজিতে মাঠে নেমে পড়া। না, নেই, কোথাও নেই। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল তিনি পালিয়েছেন। আপনি আসতে চাচ্ছেন না কেন? আচ্ছা, আপনি ডিএমডিসির আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত? সবকিছু বলা যায় না, হ্যাঁ পালাই গেছে, বা যেহেতু এখন সে নাই, এখানে সে বাইরে চলে গেছে। আমরা ঢুকার পরে সে পালিয়ে গেছে। অপারেশন চলে না, এদিকে আসো। এই তো ডাক্তার পাওয়া গেছে। কি নাম আপনার? শুধু তিনি নন, হাসপাতালের বেশিরভাগ স্টাফই পলাতক এই সেবিকাটির মতো। এখানে আপনি কি হিসেবে দায়িত্ব নিয়েছেন? নার্স হিসেবে। আপনি কোথায় পড়াশোনা কোথায় করেছেন? মিরপুর কোন কলেজে? এসপিকেস থেকে হ্যাঁ, প্যারামেডিক্স কোর্স করছি। প্যারামেডিক্স করে আপনি কি করে এখানে নার্স হিসেবে জয়েন করেছেন? শাহজালালের দশা তো নিজ চোখেই দেখলেন। এবার শাহজালালের মতো অনুমোদনবিহীন কসাইখানাগুলোতে কারা রোগী সাপ্লাই দেয় তাদের নামগুলো জেনে রাখুন। গ্রুপ নম্বর 1, লিডার মজনু। চেলা চামুন্ডারা হলো শরীফুল, আল আমিন, মজনু, সজীব, জহির, উত্তম ও কামরুল। গ্রুপ নম্বর 2, লিডার বাবু। নিচের দিকে যারা কাজ করছে তারা হলো মামুন, জালাল, রেজাউল, কামাল, মহিউদ্দিন, সুমন, ফাতেমা আর জাকির। যারা ভাবছেন ব্যাঙের ছাতার মতো ক্লিনিকগুলো শুধু রাজধানীর কনক্রিটেই জন্মায়, তাদের জন্য জানিয়ে রাখি, অরাজধানীতেই তাদের দৌরাত্ম্য বেশি। এর প্রমাণ দেখাতে ঢাকা থেকে 250 কিলোমিটার দক্ষিণে নিয়ে যাব আপনাদের। আগ্রহী দর্শকরা বিরতির ফাঁকে ব্যাগপত্র গুছিয়ে রাখুন। গন্তব্য নোয়াখালী। পড়েছেন 8ম শ্রেণী পর্যন্ত, ছিলেন একজন ডাক্তারের সহকারী, কিন্তু বছর না ঘুরতেই তিনি নিজেই একজন বিশেষজ্ঞ ডাক্তার। তার হাতুড়েপনার কিছু উদাহরণ দেখাবো আমরা, আর তার উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্ত নেবেন
তিনি বিশেষজ্ঞ নাকি বিশেষভাবে অজ্ঞ? শীতের আগমনী বাতাসের সঙ্গে যুদ্ধ করতে করতে খোঁজের গাড়ি চলেছে দক্ষিণের পথে। গতির প্রতিযোগিতায় গ্রামগঞ্জ শহর বন্দর পেছনে ফেলে পৌঁছালো হাসপাতালের শহর নোয়াখালীতে। সেখানে দালালির মহোৎসব চলে নাকি চলে না সেটা পরখ করতে কিছু রোগীর সাথে কথা হলো। এই এলাকায় কোনো ভালোভাবে কোনো ডাক্তার কোনো ভালো কোনো কিছু নাই। একটা ব্যবসা মানে খাওয়ার টাকা খাওয়ার প্ল্যান না এদের। এবার হাতে নাতে প্রমাণের পালা, তাই সুস্থ স্বাভাবিক মানুষকে রোগী সাজিয়ে ঢুকিয়ে দেওয়া হলো ডাক্তারের চেম্বারে। এবার থলের বিড়াল বের করার সময় এসেছে। এই ডাক্তারের লুকিয়ে রাখা কুণ্ডলি বের করার জন্য ছদ্মবেশ থেকে বেরিয়ে পড়ে খোঁজ। তখন তো ডাক্তার মশাইয়ের চোখ ছানা বড়া। মেডিকেল স্টেশন আছে এখানে। আপনি মেডিকেল স্টেশন আছেন, আপনি এখানে প্রতিনিয়ত রোগী দেখছেন? না, প্রতিনিয়ত দেখি না। আপনি তো এখানে স্পেশাল আপনার একটা চেম্বার আছে? স্পেশাল চেম্বার মানে ওনার লেখে আমি আসি আর কি। কোন মেডিকেল থেকে কবে ডিগ্রি নিয়েছেন তিনি তার কোনো সদুত্তর মিলল না মশাইয়ের কাছ থেকে। প্রশ্ন বানিয়ে জর্জরিত ডাক্তার মশাই ততক্ষণে কুপকাত। এটাকে আপনি অপরাধ মনে করেন, মানে আপনি সহযোগী হিসেবে কাজ করবেন নাকি এরকম চালিয়ে যাবেন? তুমি সহযোগী হিসেবে কাজ করবো এখানে, এরকম চেম্বার বন্ধ করবেন? করবো, করবো না 2.5 মাস থেকে। ভাঙা মেরুদণ্ডের উপর যেমন শক্তপোক্ত ভাবে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব, ঠিক তেমনি রোগের মেরুদণ্ড ভাঙার মোক্ষম অস্ত্রের নাম হলো সঠিকভাবে রোগ নির্ণয়। নির্ণয় গলদ হলে নিয়ন্ত্রণ কিংবা নিরাময় কোনোটাই সম্ভব নয়। তাই এবার গোড়ার গলদের খোঁজে মাঠে নামবে খোঁজ। যে হাসপাতালে বসে ডাক্তার দরুনের মতো 8ম শ্রেণী পাস কম্পাউন্ডার MBBS বনে গেছেন, তাদের প্রেসক্রিপশনেই এই ধরনের সেন্টারে পরীক্ষার সুপারিশ করা হয়। এবার আসা যাক কারা এই পরীক্ষাগারে নিরীক্ষার ফলাফল দেন। রোগের জটিল সমীকরণকে সরল করার দায়িত্ব যাদের ওপর, তাদের অবস্থাও দোলন ডাক্তারের মতোই। আমরা মার্কেটিং যাই, ডাক্তারকে ভিজিট করি, অর্থাৎ অন্য অন্য ফার্মেসিতে যাই, যে গ্রাম্য পল্লী ডাক্তারগুলো আছে না, ওদেরকে আমরা ভিজিট করি। তারা এখানে পাঠালে তাদের লাভ কি? ওদের একটা সাময়িক কিছু বেনিফিট থাকে। প্রমাণের পক্ষে যুক্তি বাড়াতে লামসাম একটা নাম দিয়ে এক দালালের সাথে কথোপকথনের সূত্রপাত। আচ্ছা, আমার একটা পেশেন্ট আছে, একটা এক্সরে পাঠাবো। আপনারা কিভাবে কি করেন? যে পায়ের হাড়। বাহ, কমিশন দিলে তো মনে হয় বাঘের দুধও মিলবে তাদের কাছে, আবার নিজের পকেটও ভরবে। কেমনে কি দিবেন কর না? কথা দিবেন ভাই, বললে একটু ভালো হয় ভাই। আমরা কি 400 টাকা নেই, 100 টাকা দিয়ে? 400 তে 100 না? এই সূত্রে দালালির জীবন চক্রটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সরকারি হাসপাতাল থেকে রোগী পটিয়ে প্রাইভেট ক্লিনিকে পাঠাতে পারলেই রোগী প্রতি দালালরা পান 1200 টাকা। রোগী যদি ICU বা CCU পেশেন্ট হন তাহলে প্রথমে পান 2000 আর প্রতিদিন পান 1500 থেকে 1600 টাকা। নতুন শুরু করছে আর কি, আমাদেরকে তো একটু বাড়াই টাকা দিতে হবে। সবকিছু কমপ্লিট করতে মনে করেন কোনো ডায়াগনস্টিকে বা হাসপাতালে কমিশনের সিস্টেম আছে, কোনো জায়গায় নাই। ওই হসপিটালে বা কালেকশন যাদের ওইখানে হয় ওরাই নিঃশ্বাস করে, আমরা কাজ করে দেই। কোনো হসপিটাল 1200 দেয়, কোনো হসপিটাল 1000 দেয়, কোনো হসপিটাল 1100 দেয়, এরকম। কোথাও আমরা 1500 পাই। আচ্ছা, আপনার নামটা কি? ফরিদ ভাই। ওকে ভাই, যোগাযোগ করবো ফরিদ ভাই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ। খোঁজের এই অংশটুকু দুর্বল ফিরার জন্য নয়, কারণ অপারেশন থিয়েটারে নিয়ে যাবার সময় এসেছে, যেখানে দেখাবো ব্যাঙের ছাতা আদলের কষায়খানায় ব্যাঙাচির মতো হাতুড়ে ডাক্তাররা হাতুড় বাটাল দিয়ে কিভাবে অস্ত্রোপচার করছে। বিরতির ফাঁকে সে দৃশ্য দেখার জন্য মনকে শক্ত করে নিন। ধৈর্য পরীক্ষা শেষ। আশা করি এই ফাঁকে অপারেশন থিয়েটারে যাবার মতো সাহসও আপনাদের মন সঞ্চয় করে ফেলেছে। তাহলে প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলুন ঢুকে পড়া যাক অস্ত্রোপচার ঘরে।
বুক ধুকপুক করা মুহূর্ত, অভিজ্ঞ চোখের তীক্ষ্ণ দৃষ্টি, অচেতন রোগী, নিয়ন্ত্রিত আলো, শ্বাসরুদ্ধকর কয়েক ঘন্টা, হয় সফলতা না হয় মৃত্যুর সাথে আপোষ। এই হলো অপারেশন থিয়েটার। কিন্তু সেই ডাক্তার আর অপারেশন থিয়েটারটি যদি হয় হাতুড়ে ডাক্তারদের কামারশালা, তাহলে কেমন দাঁড়ায় বিষয়টি? এবার এমনই এক কসাইখানায় চলুন। অপারেশনের জন্য এখানে যেসব যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে তার চেহারাগুলো একবার দেখুন ভালো করে। হাতুড়ি, বাটাল, রড, সেনি, কি নেই সেখানে। অনুসন্ধানের সহযোগী র্যাবের সহায়তায় এমনই এক কসাইখানার কর্ণধারের সাথেও কথা হয় খোঁজ টিমের। মাছের ব্যবসা করতাম, আর এ জায়গায় আসার পরে আমি ওয়ার্ডেও রুগী দেই, ওয়ার্ড দিয়ে ওটিতে নিয়ে স্যারদের সাথে থাকি, আর আমি ড্রিল করছি, রুগীর পায়ে ড্রিল করছি। গল্পের ধারাবাহিকতায় চোরের মার বড় গলা এবং নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, বাংলা ভাষার এই দুটি প্রচলিত প্রবাদের বাস্তব উদাহরণ দেব আপনাদের। আর এর মধ্য দিয়েই পরিষ্কার হয়ে যাবে কাদের উস্কানি এবং রক্ষণাবেক্ষণে প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো গজে উঠছে এইসব এয়ার কন্ডিশন কসাইখানাগুলো। প্রথমেই চোরের মায়ের বড় গলাটি শুনুন। তারপর যা হবার তাই হলো, গরম কথা ধীরে ধীরে শীতল হলো। শেষে কি বেরিয়ে এলো জানেন? সব শেষে এমন একজনের সঙ্গে আলাপ করাবো যিনি পেশায় সরকারি হাসপাতালের সুইপার। নাম নূরজাহান আক্তার নুরি, বেতন 12 থেকে 15,000 টাকা। আগে প্রমাণ দেই অ্যাম্বুলেন্স দুটির মালিক নুরি এবং তার পরিবার কিনা। এবার নুরির সন্ধানে ভালো মতো মাঠে নামা। অনেক কষ্টের পরও তাকে খুঁজে পাওয়া গেল না, তবে তিনি যে পঙ্গু হাসপাতালের সুইপার সে বিষয়ে নিশ্চিত হলো খোঁজ। আইআইসি জয়েন করছে, এটা 90 সালের সময় শুনতাম, আগে জয়েন করছে আর কি। আমার হচ্ছে বড় বড় সে ওই যে নুরজাহান সরাই দিছি না আপনি? কোথায় দিয়েছেন? এরপর প্রমাণ দেই নুরির আর কি আছে। আমার বাসায় হ্যাঁ না, আমি মহল্লা আজকে না বঙ্গতে চাকরি করতে যাবো কেন, আরো কতদিন ধরে আমি জয়েন করছি। জন্টু নুরি। এবার হাতে নাতে প্রমাণের পালা। প্রমাণের প্রথম ধাপে অভিযোগ উত্থাপন। ওই ডাক্তারের নাম ডাক্তারের লোক তো নিয়ে আসছে আর কি। লোকটা কই? লোকটা তো বাহিরে। তার মানে দালাল চক্র এখানে সক্রিয়। তাদের খুঁজে বের করতে এবার ভালো মতো মাঠে নামলো খোঁজ। ভাইয়া গেছে গা? সে তো দেখতেছি না, তাই মনে হচ্ছে। আপনি কি পঙ্গুর স্টাফ নাকি? জি না। তাহলে আপনি এই রোগীটা কিভাবে ওখান থেকে নিয়ে আসবেন? ওনাদেরকে বলছি, ওনারা বলছে ঠিক আছে দেখাই দেন। বললেন আমার পাশে বসে আছে স্যার, আপনি চেম্বারে আছেন নাকি? এটা কোন স্যার? আপনি না না, এখানকার এমডি আছে নাকি? কোন এমডি? এমডির নাম কি? আপনি কাকে ফোন দিয়েছেন? ডাক্তারকে না? না না, এমডি কে? এমডির নাম কি? এমডি হলো দেলোয়ার জাহান জন্টু। এরই মধ্যে হাসপাতালের ভেতরে চোর পুলিশ খেলা শুরু হয়ে গেছে। ফ্রেন্ডশিপ হাসপাতালে আপনি কি করে পড়াশোনা করছেন? নার্সিং ওখানে আমি কাজ শিখছি। কাজ শিখে শিখে আপনি দেখে দেখে কাজ শিখে এখন হ্যাঁ হ্যাঁ। এটা কি ওটি নাকি? নুরির গল্পের ইতি টানার আগে বলে রাখি, তার হাসপাতাল যদি বৈধই হতো তাহলে অপারেশন মাঝপথে রেখে ডাক্তাররা পালালেন কেন? যারা খোঁজকে প্রচলিত ক্লিনিক ব্যবসার প্রতিপক্ষ ভাবছেন তাদের জন্য বলছি, ভালোকে ভালো বলার মতো উদারতা যেমন আমাদের আছে, ঠিক তেমনি খারাপকে তথ্য উপাত্তে খারাপ প্রমাণেও ভয় নেই আমাদের। কতিপয় বিশেষভাবে অজ্ঞ কিভাবে লাখো বিশেষজ্ঞের মান সম্মান নিয়ে খেলছে আর একের পর এক জন্ম দিচ্ছে এয়ার কন্ডিশন কসাইখানার সেই গল্প খোঁজের মাত্র 22 মিনিটে বলে শেষ করা অসম্ভব। তাই তাদের সম্পর্কে ধারণা দিয়ে বরাবরের মতো যেতে যেতে বলি,
আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি। প্রযোজক খোঁজ, বাড়ি 47, সড়ক 116, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায়। সতর্ক থাকুন, অনুসন্ধানের চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা। আর বিজয়ের মাসে লাখো শহীদের প্রতি খোঁজের বিনম্র